পদ্মজা ইলমা বেহেরোজ পর্ব 40। আসসালামু আলাইকুম। আজকে আমি পদ্মজা উপন্যাস পর্ব 40 আপনাদেরকে পাঠ করে শোনাবো। লেখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখি, কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সঙ্গে না। ভাবতে লেখনের বুকটা সেট করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লেখনকে দেখছে। লিখন পূর্ণার বারান্দায় দেখে এগিয়ে এসে প্রশ্ন করলেন, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উৎকণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেক তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এমন কথায় লিখন হাসলো, আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি বসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন, পাশে অনেকে আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বললে হেমলতা তাই করলেন। পূর্ণা ফিসফিসিয়ে জানালো, লিখন ভাই এসেছে। কোথায়, বসতে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে যান। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে, সে কোথা থেকে এসেছে, এই বাড়িতে কি হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমনও আরও যুক্তিসহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন তুমি আমার ঘরে এসো। লিখন হাঁপ ছেড়ে বাঁচল। হেমলতার পিছু পিছু চলে গেল। তা অনেকের নজরেই পড়ল। একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতে থাকলো লিখন শাহকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান, এই ছেলেও তার সন্তান। এজন্যই সবার মাঝ থেকে তুলে নিয়েছে হেমলতা, নয়তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখনকে মোড়াই বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে, তোমার দুটো চিঠি আমি পড়েছি। লিখন লজ্জা পেল, তবে স্বাভাবিক হয়ে গেল পরক্ষণেই। হেমলতা বললেন, দেখো লিখন, পরিস্থিতি তার হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকেও তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই, কিন্তু এখন তা সম্ভব নয়। তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দিব, কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি অনুভূতি আমার চেনা, সে তোমাকে ভালোবাসেনি কখনো। শুধু তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও, কষ্ট হবে ভেবেই বলছি, ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর তার চোখের দৃষ্টি মাটিতে রাখা। তারপর বলল, আন্টি, মেয়ের ভালোবাসা দেখেছেন, অন্যের সন্তানেরটা দেখবেন না? অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবেসেছে, সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সঙ্গে কথা বলছে। দুই চোখ জ্বলছে ভীষণ, মনে হচ্ছে এখনই কান্না করে ফেলবে। লিখন কয়েক সেকেন্ড চুপ থেকে তার ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করলো। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজার রূপে প্রেমে পড়েছ। লিখনের সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকালো, বলল, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে, তার মধ্যে 99% সৌন্দর্যের টানেই শুরু হয়, এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে যেই মানুষটা শিরা উপরের শিরায় বিরাজ করতে শুরু করে, তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে। ভালোবাসা আরও বাড়ে, কারো কারো তো দোষও ভালো লেগে যায়। অবস্থা এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটারে আমার চাই। এই জন্য বুড়ো বয়সে কুঁচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে, অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়েই। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্যি, কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি।
পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দিয়েন না। বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গভীর, অথচ চোখের জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। এখন কী জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে আসে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নিয়ে বললেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু সমাজের কিছু সীমা আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে যেসব মুখোমুখি কি হতে দেই। লিখন হাত জোর করে বলল, প্লিজ আন্টি। হেমলতা এক দৃষ্টি লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন তো কখনো হয় না। পদ্মজার জন্মের পর সিদ্ধান্তহীনতায় কখনো ভোগেননি। যে কোনো একটা পথ বেছে নিয়েছেন, আর তাতেই পদ্মজার মঙ্গল হয়েছে। এবার এমন হচ্ছে কেন? কেন তিনি নিজের অবস্থা থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে যেন ভেসে আছেন মাঝ নদীতে। চারদিকে স্রোত, মাঝে নেই বৈঠানি। আমির না লিখন, কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বললেন, এত বোঝো যখন, তখন নিজেকেও সামলাতে পারবে। বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে। পদ্মজার সঙ্গে যা হয়েছে তবু সে বেঁচে আছে, আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না? লেখনের কথা খুঁজে পেল না। আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। চলে যেতে ঘুরে হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে। তবু হেঁটে লিখনের সামনে এসে দাঁড়িয়ে বললেন, নিজেকে শক্ত রেখো। তোমার এখনও অনেক পথ যাওয়া বাকি। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। ভাগ্যে যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে, তাই আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকে চাই, তবে সব ভেঙে চুরে পদ্মজাকে নিয়ে তোমাদের বাড়ি ছুটে যাব। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভাসছে না। আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখের জলে ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখতে থাকলো এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের নিজের কান্না কেন দেখালেন লিখনকে? জবাব খুঁজে পেল না লিখন। শুধু এইটুকু বুঝতে পারল, হেমলতার কাছে জীবন মানেই পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি বলে চলে যায়। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের উপর আস্থা কিংবা বিশ্বাস পাচ্ছেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটুকু যেন কোথায় হারিয়ে গেছে। বারান্দায় গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মধ্যে একখানা চাঁদের আলোয় চারদিকে ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আছে ঝিঝি পোকার ডাক। পদ্মজা কেঁপে উঠে পিছনে ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে হাঁপ ছাড়ল গোপনে। মোর্শেদ বললেন, তোর মায়ের যে কি আর উড়ে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভগ্নিতে বললেন, কিছু ভাবলেন? বললেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়ে ঘুমা, আমি ঘাটে যাইতাছি। আচ্ছা আব্বা। মোর্শেদ যাওয়ার পানে পদ্মজার দিকে তাকিয়ে রইল। সে ভাবছে, কিন্তু কী ভাবছে তা নিজেই ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ শুনে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে ঢুকলো সদর ঘরে। ওখানে পাটি বিয়েছে দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজনরা ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে এলো। হেমলতা ঘুমাচ্ছে বেঘোরে। শুনেছিল লিখন শাকে নিয়ে মা নিজ ঘরে এসেছিলেন। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণা জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমান না, তাই পদ্মজার ঘুমটা টেনে হেমলতার ঘরে আসে। মাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলেও তাড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না হয়। এখন মধ্যরাত। হেমলতার মুখের সামনে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে পদ্মজা। তার গলা কাঁপছে।
শ্বশুরবাড়ি কীভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়েও এত বড় ঝড় বয়ে গেল, আর এখন কিনা সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না, এই মানুষটার আদুরের শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না। পদ্মজার বিছানায় মাথা ঢুকিয়ে ফুপিয়ে উঠল, অস্ফুটন করে ডাকল আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুললেন। পদ্মজা খেয়াল করলো না সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে, তোমাকে ছাড়া কিভাবে থাকবো আম্মা? বিয়েটা করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে গিয়ে মাথায় হাত তুলল, গলার স্বর আগের অবস্থায় রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানছে। হেমলতা বলছেন, বিয়ে হতেই হবে, বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? প্রশ্নটা শুনে পদ্মজা বিব্রত হয়ে গেলেন। হেমলতার প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করছিলেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানালো তার আলাদা কাউকে পছন্দ নেই। হেমলতা উঠোনে বসেন, চুল খোপা করতে করতে প্রশ্ন করলেন, রাত কি খুব হয়েছে? কারো সাড়া নাই যে? মাঝরাত, আর তুই জেগে থেকে কাঁদছিস? মৃদু ধমকের স্বরে বললেন। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানালো বাইরের চেয়ে দেখলে চাঁদের আলোয় চারদিক উজ্জ্বল। আজ জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় গলে ঘরের মেঝেতে এসে পড়েছে। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দিয়ে বললেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়িটা পাল্টে নিল। উঠোনে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, হাতে বৈঠা কেন? পূর্ণাকে নেব? নেওয়া উচিত। যা, ওকে ডেকে নিয়ে। প্রান্ত প্রেমা যেন টের না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দিলেন, যা তো। হতদত্ত হয়ে ছুটে গেল পদ্মজা। কয়েক মিনিটের মধ্যে ফিরল পূর্ণাকে নিয়ে। বেচারি ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকাচ্ছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়ে আর বউকে দেখে হচকচিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, তা শুনে আরও ভরকে গেল। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন, কি হইল? মোর্শেদের প্রশ্নের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে স্থির হয়ে বসলেন। বৈঠা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বললেন, জ্যোৎস্না রাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা। তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামলেন, এরপর আঞ্চলিক ভাষায় বললেন, লও মাঝি, বৈঠা লও, ছাড়ো তোমার নৌকা। যত শিখে চাইবা তুমি ততই পাইবা। একসঙ্গে 4টে দুঃখী মানুষ হেসে উঠে মোর্শেদ বৈঠা হাতে নিয়ে নৌকা ছাড়লেন। হুট করে যেন অনুভব হচ্ছে যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস বইছে, মাদিনী নদীর স্বচ্ছ জলের চাঁদের প্রতিচ্ছবি। কচুরিপানা ভেসে যাচ্ছে, সব কিছু সুন্দর মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণে ভরে নিঃশ্বাস নিল। রগে রগে যেন বয়ে গেল শান্তি। আল্লাহ তাআলা যেন প্রাকৃতিক সৌন্দর্য কোনো দুঃখী মানুষদের সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। মোর্শেদ নাকি গো? হিন্দু পাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকল। মোর্শেদ 1 হাত তুলে জবাব দিলেন, হ দাদা, আমি। রাইতের বেলা যাইতাছু কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতে বাইর হয়েছি দাদা। তোমারই দিন মা মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকে আর কারো কথা শোনা গেল না। নৌকার আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে। শাসা করে বাতাস বইছে, গায়ের কাপড় উঠছে। হেমলতা 2 মেয়ের মাঝে এসে বসলেন। চাদর নিয়ে এসেছেন। 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে রেখেছেন। বাতাসের চাদর উড়ে প্যাট প্যাট আওয়াজ তুলছে। চাঁদটা একদম মাথার উপর, তাদের সঙ্গে ঘুরছে। মোর্শেদ মনে সুখে গান ধরলেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর। আমি কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকা চুল আমার। পাকনা চূড়া আমার বলতেই পূর্ণা ফিক করে হেসে ফেলল। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা বোধ হয় এখনও জোয়ান হতে চায়।
পদ্মজা হেসে চাপা স্বরে বলল, চুপ থাক, আব্বাকে সুন্দর গায়, মুর্শিদ গেয়ে যাচ্ছেন। এভাবিয়া হাসুন রাজা, হায়রে ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়ে রাখবো আল্লাহ, কোথায় নিয়ে রাখবো আল্লাহ, তাই ভাবিয়া কান্দে। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসুন রাজা, হায়রে বাঁচব আর কয়দিন, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। মোর্শেদ থামলেন। 3 মা মেয়ে একসঙ্গে হাতে তালি দিলেন। সেই আওয়াজে মুখরিত হয়ে উঠল চারপাশ। এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হাঁ করে তাকিয়ে থাকেন সামনের থাকা 3টি মানুষদের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক মারছে, অথচ তিনি জানেন একজন কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গেলে লুকায়িত এক সত্যের কষ্ট পূরণ করে লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজার ছেঁড়া কষ্টের কেউ জানে না। মুর্শিদ হেসে বললেন, এই অভাগা মাঝিকে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দেবেন? মুর্শিদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। আর সব কিছু কত সুন্দর। পূর্ণা বলল, দেব, এক শর্তে, নৌকা চালানোর বিনিময়ে সুখী যদি না নেন। মুর্শিদ মেয়ের রসিকতা শুনে হাহা করে হাসলেন। সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে কানে। তিনি বৈঠা রেখে হেমলতার সামনে এসে বসেন। নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছা ছুটে চলছে। মুর্শিদ হেমলতাকে বললেন, 2টা শরীরে খালি তুমি ধৈরা রাখবা, ছাড়ো তো এবার, আইরে তোরা আমারে ধৈরা। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। হেমলতা যে বললেন, পদ্মজা মুর্শিদের ডান পাশে বসো আর পূর্ণা বা পাশে। মুর্শিদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠেন। অপরাধী স্বরে বললেন, আমি বাপ হইয়াও পারি নাই আমার শরীরে বেজ্জতির হাত থেকে রক্ষা করতে, মাফ করে দিস তোরা। মুর্শিদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেননি, এই প্রথম ধরেছেন। আবার পদ্মজার চোখ দুটি জলে ভরে ওঠে। হেমলতা মুর্শিদের পায়ে কাছে বসলেন। মুর্শিদ হাঁটুতে মাথা রেখে 2 মেয়ের হাত চেপে ধরলেন। কেটে যায় অনেকগুলো মুহূর্ত। নৌকা হাওরের পানি স্রোতের একবার এদিকে আর একবার ওদিকে যাচ্ছে। বাতাসের চারপাশে চোখের জল শুকিয়ে মিশে গেছে ত্বকের সঙ্গে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল, আজ আমি বুঝলাম জীবনের সুখ বা দুঃখ কারোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মরতা না হলে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলে জীবন সুখকর মুহূর্ত আসে। আবার শুভ সৌভাগ্য সঙ্গে থাকে না। দুনিয়ার লীলা খেলার স্বার্থে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়ে পদ্মজার ডান পাশে পরম মমতায় চুমু খেলেন। 4টা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলে যাবে।